নমস্কার, স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের। আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। কয়েকদিন আমি আসতে পারিনি, একটু অসুস্থ ছিলাম, যার জন্য ভিডিও করা হয়নি। আজ আসলাম। আজ কারোর খুব খুশির দিন, আবার কারোর ক্ষেত্রে খুবই দুঃখের দিন। কারণ আমরা দেখলাম যে সকালবেলায় বলা যেতে পারে দুঃসংবাদ, যেটা কিছু মানুষের জন্য দুঃসংবাদ, সেটা হলো 26,000-এর মতন চাকরি বাতিল হলো। এবং সেই 26,000 চাকরি বাতিল হলো, তার সঙ্গে কলকাতা হাইকোর্ট আরো একটি কথা বলল যে যারা এই 2016 সাল থেকে এই যে চাকরিগুলো যারা করছেন তাদের সমস্ত বেতনকে ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। ফলে স্বাভাবিকভাবেই অনেকের কাছে এটা মাথায় বাজ পড়ার মতন। এবং আবার যারা যোগ্য চাকরি প্রার্থী ছিল, যারা এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছেন, যারা রোদ বৃষ্টি ঝড় শীত উপেক্ষা করে রাস্তায় দিনের পর দিন বসে তাদের হকের চাকরির দাবি করে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই এটা খুশির খবর। এবং এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে তিনি রয়েছেন নির্বাচনী সফরে, সেখানে তিনি বেশ কিছু কথা বললেন। কি বললেন প্রথমে আমরা সেটাই শুনে নেব। বোমা কি বোমা না, তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটাসাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কিনা 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায়। একদমই আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কিছু কথা বললেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার লাইনকে উদ্ধৃতি করলেন। তিনি বললেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সত্যি বিচারের বাণী সত্যি নীরবে নিভৃতে কাঁদছিল, এতদিন ধরে কাঁদছিল। যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা তাদের হকের চাকরির জন্য দিন রাত তারা কান্নাকাটি করেছে, এক করে দিয়েছে। আমরা দেখেছি যে মহিলারা, যে সমস্ত মহিলা চাকরি প্রার্থী রয়েছেন, তারা তাদের যে মাথার চুল, সেই চুল পর্যন্ত কেটে দিয়ে ন্যাড়া হয়েছেন, তার প্রতিবাদ করেছেন। বিভিন্ন রকম প্রতিবাদ আমরা শহর জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পেয়েছি। তাদের জন্য অবশ্যই বিচারের বাণী নিভৃতে কাঁদছিল। এবং যে সমস্ত চাকরিরা করছেন, যারা এখন যাদের চাকরি বাতিল হলো, তাদের ক্ষেত্রে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাদের পাশে দাঁড়ালেন এবং তিনি যেভাবে বললেন, আশ্বস্ত করছেন তাদের যে সুপ্রিম কোর্টে যাবেন, তাদের হয়ে লড়াই করবেন, তিনি বলছেন তিনি যাবেন। এবং সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ সুপ্রিম কোর্ট, উচ্চ আদালত তো খোলাই থাকবে। এরপর উচ্চ আদালতে সকলেই যেতে পারে, রাজ্য সরকার যাবে তাদের হয়ে। কিন্তু তিনি এখনো পর্যন্ত তাদেরকে মিথ্যে কথা বলছেন, তাদের ভাওতা দিচ্ছেন, মিথ্যে আশ্বাস দিচ্ছেন। তিনি একজন মুখ্যমন্ত্রী হয়ে যে সমস্ত চাকরি ভুয়ো কাগজে হয়েছে, ভুয়ো খাতায়, সাদা খাতায় হয়েছে, যাদের কোনো যোগ্যতা ছিল না, সেই সমস্ত চাকরি যারা পেয়েছেন, সমস্ত ইনফরমেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল। আমরা দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায় তিনি একবার বললেন সবকিছু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, এবং সব শেষে তাকে সিগনেচার করতে হয়েছে। যখন চাকরিটা একদম ফাইনাল হয়েছে,
মুখ্য সচিব থেকে পরপর প্রত্যেকের হাত ধরে যখন মুখ্যমন্ত্রী একদম শেষ সিদ্ধান্ত নিয়ে সেখানে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে সই করেছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিগনেচার রয়েছে। যতই সেখানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থাকুক না কেন, সর্বশেষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই সিগনেচার করতে হয়েছে তাদের চাকরির কাগজে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই জানতেন যে এই সমস্ত চাকরি যারা পাচ্ছে তারা ভুয়ো, কারণ তার দলের সমস্ত নেতারা, তার দলের কর্মীরাই কিন্তু পুরো মার্কেট থেকে টাকা তুলেছে এবং সেটা কখনো কোনো মতেই সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কুন্তল থেকে শুরু করে সকলে, শান্তনু, পার্থ, সকলের কাছ থেকে টাকা পাওয়া থেকে শুরু করে আরো অনেক তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটা তারা অনেক তথ্য পেয়েছে। এই জায়গা থেকে কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে বলছেন যে এটা একটা রাজনৈতিক অভিসন্ধি, প্রতিহিংসা পরায়ণ কাজ হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে। আর যে সমস্ত চাকরি যারা পেয়েছে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তারা পর্যন্ত বুঝতে পারছে যে কি ভুলটা তাদের হয়েছে। এবং সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যতই গর্জন করুক, যতই ভাষণ দিক, তিনি এখনো পর্যন্ত সকলকে ভুল পথে পরিচালনা করছেন। এবং স্বাভাবিকভাবেই তিনি বলছেন যে 4 সপ্তাহের মধ্যে 2016 থেকে যারা চাকরি করছে তাদের টাকা কিভাবে ফেরত দেওয়া যাবে। এটা একটা সত্যি একটা গভীর একটা সংকটের বিষয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সিচুয়েশনের কথা একদম প্রথম থেকে জানতেন। তিনি পুরোটাই জানতেন, সমস্ত প্ল্যান তিনি কিন্তু জানতেন যে এভাবে চাকরি দিলে একসময় কেউ না কেউ সেখানে একটা জনস্বার্থ মামলা করুক বা কোনো বিষয় সেখানে কে মামলা হবেই। তিনি এটা জানতেন, কারণ তিনি দাবি করেন যে তিনি আইন প্রচুর জানেন, তিনি প্র্যাকটিস করেছেন, তার কালো কোট রয়েছে, এটা তিনি দাবি করেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার দলের লোকরা যখন এটা করছে, তার দলের মন্ত্রী এখানে করছে এবং তিনি যেখানে মুখ্যমন্ত্রী, সেখানে তিনি সমস্ত তথ্যই জানেন। এবং এই আজকের দিনের যে কথাগুলো তিনি এখন বলতে শুরু করবেন, এই কথাগুলো কিন্তু আগে থেকে সাজানো ছিল এবং তিনি জানতেন যে এই ধরনের বিষয়গুলোকে তুলে ধরবেন, ফলে মানুষের কাছে একটা সিম্প্যাথি পাবেন এবং আলটিমেট এটা কোর্টে যাবে। কোর্টে গেলেও এই বিষয়গুলোকে সামনে আনা হবে যে তারা এখন কিভাবে টাকা দেবে, কেন এটা হয়েছে, তাদের এখন পরিবার রয়েছে, লক্ষ লক্ষ মানুষ এর সঙ্গে যুক্ত রয়েছে, শুধুমাত্র 26,000 নয়, 1.5 লক্ষ পরিবার এখানে যুক্ত রয়েছে। এই সমস্ত আবেগপ্রবণ কথাগুলো তখন উঠবে। ফলে পুরো প্ল্যানটা কিন্তু করা ছিল, কিন্তু তিনি হয়তো এটা বুঝতে পারেননি যে এত তাড়াতাড়ি এই সর্বনাশটা ঘটে যাবে। কারণ এর আগে যে দুটো বিরোধী দল ছিল তারা প্রায় একেবারে হেলে সাপের মতন ছিল, তাদের কোনো সে অর্থে ভূমিকা ছিল না। এবং বিজেপির এই উত্থান এবং বিজেপির এই উত্থানের ফলে বিরোধীদের এই যে একটা কণ্ঠস্বর সেটা গর্জে উঠবে, এটা তিনি বুঝতে পারেননি। এবং যেভাবে যারা ন্যায্য চাকরি প্রার্থী তারা এভাবে আদালতের দোরগোড়ায় যাবেন, এবং সেটাও তিনি হয়তো অতটা তাড়াতাড়ি হবে বুঝতে পারেননি। এবং এই প্ল্যানগুলো অবশ্যই আগে থেকে করা ছিল। আমরা দেখেছিলাম পরেশ অধিকারী, তার মেয়ে অঙ্কিতা, তার চাকরিও বাতিল হয়েছে এবং তিনি সমস্ত বেতন তিনি ফেরত দিয়েছেন। অতএব সকলকে কিন্তু এই পথেই যেতে হবে, কারণ অভিজিৎ গাঙ্গুলি যেটা রায় দিয়েছিলেন সেই রায় কিন্তু বহাল রাখলো আজ বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রুসিনি। তিনি কিন্তু এই সমস্ত বিষয়টা কিন্তু একই রকম ভাবে দেখলেন এবং দেখলাম যে সত্যি সেখানে যেভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যা যা পর্যবেক্ষণ করেছিলেন, যা যা রায় দিয়েছিলেন, সবটাই মিলে গেল, সবটাই ঠিক ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতই একে বিজেপি তকমা দেওয়ার চেষ্টা করুক, যতই বলুক যে এই হাইকোর্ট বিজেপির দপ্তর, এই হাইকোর্টে বিজেপির লোকজন রয়েছে, এই বেআইনি কথাগুলো যতই বলুক, মানুষ কিন্তু বুঝতে পারছে যে বেআইনি বিষয়গুলো কোথায় হয়েছে। কারণ সাদা খাতায় চাকরি যারা পেয়েছেন তাদের তো চাকরি পাওয়ার পর শিক্ষা ক্ষেত্রে যেভাবে ভাঙন সৃষ্টি হয়েছে, শিক্ষার জায়গাটা যেভাবে নড়বড়ে করে দেওয়া হয়েছে, সেটা তো একটা বিষয় রয়েছে। এবং যারা মানে শিক্ষা দেওয়ার যোগ্যতা নেই তারা এই জায়গাতে চলে গেছে, তারা সমাজ গড়ার কারিগর তৈরি হয়েছে। ফলে যা হওয়ার সেটা তো হচ্ছে, সমাজ তো একাধারে যেমন ক্ষতি হওয়ার সেখানে হচ্ছে। প্লাস এই যে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছে, 20 লাখ, 22 লাখ, 19 লাখ, বিভিন্ন ধরনের বিভিন্ন লাখে লাখে টাকা দেওয়া হয়েছে। এরকমও খবর আছে যে তাদের চাকরি পাওয়ার যোগ্যতা রয়েছে, তা সত্ত্বেও তাড়াতাড়ি চাকরি পেতে হবে, তার জন্য তারা পরীক্ষায় না বসে
পরীক্ষা না দিয়ে একেবারে দালাল মারফত তারা টাকা দিয়ে চাকরি করছে, তাদেরও ভবিষ্যৎ গেল। অর্থাৎ এই যে 26,000 মানুষের যে ভবিষ্যৎ নষ্ট হলো, এটা তো গেল 2016, বাকি আরো সাল রয়েছে, আরো রয়েছে। প্রত্যেকের চাকরি যে এই রকম ভাবে একটা তাদের চাকরিকে এইভাবে মানে তাদের জীবনকে এইভাবে বিপদমুখী করে দিল এই সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই বিপদমুখী করে দেওয়ার জন্য দায়ী কিন্তু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার, তার দল, সমস্তটাই কিন্তু তাদের দায়। ফলে এখন যেটা বিষয় হচ্ছে যে কোর্ট কিন্তু অলরেডি বলে দিয়েছে যে কোনো রকম উচ্চপদস্থ থাকলেও, উচ্চপদস্থ আধিকারিক হোক বা ভিভিআইপি হোক, প্রত্যেককেই কিন্তু সন্দেহভাজন হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে এই বিষয়, যে এই চাকরির সংক্রান্ত যে কোনো বিষয় তাদেরকে ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে, দরকার হলে তাদেরকে হেফাজতে নিতে পারে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হেফাজতে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে, কারণ পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আঁচ করতে পারছেন, সমস্ত দায় কিন্তু তার ঘাড়ে বর্তাতে চলেছে। ফলে বিপদ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে দুয়ারে দাঁড়িয়ে রয়েছে। তিনি অলরেডি বলতে শুরু করেছেন যে তিনি গ্রেপ্তার হবেন, তিনি জেলে গেলে কোনো অসুবিধা হবে না, এগুলো তিনি গান গাইতে শুরু করে দিয়েছেন। ফলে তিনি সবটাই জানেন। এই যে নাটকটা স্টেজে উঠে তিনি করে যাচ্ছেন, এটা কিন্তু এই মিথ্যে নাটক আর মিথ্যে সান্ত্বনা আর কিন্তু টিকবে না, আর ধোপে টিকবে না। এবং এখন যেটা এই 26,000 যাদের চাকরি বাতিল হলো, তাদের যেটা করণীয় আমার মনে হয়, তাদেরকে ইমিডিয়েট একত্রিত হয়ে ধর্নায় বসা উচিত। এবং যেখানে পরিষ্কার হয়ে গেছে যে তারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে এবং তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এটা কিন্তু পরিষ্কার, এখানে লজ্জার কোনো বিষয় নেই। তারা যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এই ঘুষের টাকা যাদেরকে দেওয়া হয়েছে তাদের থেকে এই টাকা আদায় করা, এই আদায় করার এই প্রক্রিয়াটা ইমিডিয়েট তাদেরকে শুরু করতে হবে। তাদের নতুন একটা প্ল্যাটফর্ম খুলে কিন্তু শুরু করতে হবে, এটাই কিন্তু একমাত্র রাস্তা আছে। এবং আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন, তিনি অমৃতা যিনি রাজমাতা রয়েছেন, তাকে তিনি বলেছেন যে 3,000 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে, যারা এইভাবে গরিব মানুষ যারা চাকরি পেয়েছে এইভাবে টাকা দিয়ে এবং যাদের টাকা খোয়া গেছে, প্রত্যেককে কিন্তু এই টাকা ফেরত দেওয়া হবে। তিনি সেটার জন্য ব্যবস্থা করছেন, আইন আনছেন, এই সমস্ত আমরা তো শুনেছি। কিন্তু এটা তো অনেক পরের কথা, কারণ এটা করতে গেলে একটা সময় সাপেক্ষ আইনি ব্যাপার। ইমিডিয়েট এই চাকরি প্রার্থীদের তাদের কিন্তু একটা জায়গায় বসে এই ধর্নাটা দেওয়া শুরু করতে হবে আজ থেকেই, কারণ তাদের টাকা যারা নিয়েছে হাত পেতে, সেখান থেকে তাদের টাকা আদায় করা তাদের এখন কাজ। ফলে প্রত্যেকেই কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যতই সুপ্রিম কোর্টে যাক আর যেখানেই যাক, এই যে রায়, এই রায় কিন্তু সুপ্রিম কোর্টও বহাল রাখবে। শুধুমাত্র যেখানে একটু পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে যে এই 4 সপ্তাহের মধ্যে যে টাকা ফেরত দেওয়ার যে একটা রায় দেওয়া হয়েছে, সেটা হয়তো একটু বাড়তে পারে, কিংবা হয়তো ইন্টারেস্টটা না দেওয়ার একটা কথা হতে পারে বা ইন্টারেস্টটা কম দেওয়ার কথা হতে পারে। এই সমস্ত বিষয়গুলো সামান্য পরিবর্তন হতে পারে। কিন্তু যে ভাওতা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার চেষ্টা করছেন যে এই চাকরি প্রার্থী যারা রয়েছে, যাদের বাতিল হয়েছে তাদের পাশে তিনি রয়েছেন, তাদের সঙ্গে তিনি রয়েছেন, এই ভাওতাবাজিটা কিন্তু একেবারে জন্য মিথ্যে। তিনি শুধুমাত্র তার ভোট বাক্সে কিছু ভোট পাওয়ার জন্য এই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। যে প্রতিশ্রুতি তিনি বারবার দিতে থাকেন, সেই প্রতিশ্রুতি কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন। ফলে সকলে সাবধান হন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ কি হয় সেটা এখন দেখার বিষয়। এবং এই সমস্ত যে চাকরি যাদের খোয়া গেছে তাদেরকে ইমিডিয়েট এই প্রক্রিয়া শুরু করতে হবে, যে তারা যাদেরকে টাকা দিয়েছে সেই টাকা আদায়ের ব্যবস্থা করতে হবে। তাহলেই কিন্তু অনেকটা সমস্যার সমাধান হবে। কিন্তু সব থেকে বড় যে ক্ষতিটা হলো, যারা এতদিন ধরে এই চাকরির ওপর ভরসা করে জীবনযাপন করছেন, তাদের কিন্তু সব থেকে বড় ক্ষতি হলো। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, নমস্কার।